শেষের কথাটুকু ফিসফাস করে বলল সোহম। ফুল একটা ছোট্ট শ্বাস ফেলে উর্বিকে নিয়ে বেরিয়ে এলো। ফুলের সুইং বেডের ওপর ঘুমিয়ে আছে উর্বি। তাকে খাবার আর ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়েছে ফুল আর অনিলা। উর্বি ঘুমের ঘোরেও ফুলের হাত চেপে ধরে আছে, যেন তাকে ছেড়ে দিলেই সে আবারও সেই অন্ধকার কুটুরিতে ফিরে যাবে। এখন বিকেলের শেষ ভাগ। ফুলের শরীরটা একটু সুস্থ সুস্থ লাগছে, জ্বরটাও বেড়েছে। ফুল ভেবেছিল উদ্যান লাঞ্চ করেই হয়তো তার কাছে ফিরে আসবে, কিন্তু তার ভাবনাটা ভুল প্রমাণিত হয়েছে। উদ্যান আসেনি তার কাছে। উনি একবারও আসলো না। কি করছেন উনি? আনমনেই কথাখানা বলে ফেলল ফুল। অনিলা মুচকি হেসে বলল। খুব মিস করছো বুঝি তাকে? ফুল লজ্জিত হয়ে দৃষ্টি অবনত করলো। অনিলা পুনরায় বলল। কাউকে ভালোবেসে ফেললে এমন হওয়াটা স্বাভাবিক। সর্বক্ষণ তার কথাই মনে পড়ে, তার কাছাকাছি থাকার আকাঙ্ক্ষা জাগে। ফুল নাজুক হেসে পাল্টা প্রশ্ন করল। তুমি দেখছি অনিসাকে খুব ভালোবাসো, শুধু প্রকাশ করো না, তাই না? ভালো তো একটু আমিও বাসি তাকে, কিন্তু তার মধ্যমেই ভালোবাসতে শিখেছি এমনটা নয়। ফুল থমকালো। মানে তুমি তার আগেও কাউকে ভালোবেসেছো? অনিলা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, ভালোবেসেছিলাম। যখন আমার ভালোবাসা তার সামনে প্রকাশ করেছিলাম, সে মুখে বলেনি যে সে আমাকে ভালোবাসে না, এটাও বলেনি যে তার গার্লফ্রেন্ড আছে। তুমি তো এই ব্যাপারে কখনো কিছু বললে না অনিলা আপু। বলিনি কারণ আমি নিজেই সেই ঘটনা ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু আজ উর্বিকে এই অবস্থা দেখে ঘটনাটা মনে পড়ে গেল। তারপর কি হয়েছিল? বলছি, তবে এটা হয়তো বুঝতে পারলে আমি কেন তোমার আবেশ ভাইকে বলে দিতে বলেছিলাম যে তুমি তাকে ভালোবাসো না। আবেশের প্রসঙ্গ আসতেই ফুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ক্ষীণ স্বরে বলল। আমি খুব শীঘ্রই যাব তার কাছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি যেও ফুল। তুমি হয়তো তার কষ্ট অনুভব করতে পারছো না, কিন্তু আমি পারছি। একই পথের পথিকী না? যদিও আমার গল্পে সবচেয়ে বড় ভুল আমারই ছিল। ফুল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেই অনিলা মাথা নিচু করে নিল। তোমাকে অনির ব্যাপারে সবকিছু বললেও নিজের ব্যাপারে আমি কিছুই বলিনি ফুল। মনে হয়েছিল সব জানতে পারলে তুমি আমাকে ফ্রেন্ড বানাবে না। আর সত্যি বলতে আমার একজন ফ্রেন্ডের খুব প্রয়োজন ছিল। অনিলা একটু থামলো। ফুল নিশ্চুপ রইল। অনিলা আবারও বলতে শুরু করলো। আমি নিজের দোষ কখনো দেখিনি, সবসময় অনির দোষ খুঁজেছি, এখনও খুঁজি। তুমি একদিন জিজ্ঞেস করেছিলে না আমি কখনো অনির অনুভূতি, পরিস্থিতি, প্রতিকূলতা বোঝার চেষ্টা করছি কিনা? তার উত্তর হলো না, আমি করিনি কখনো। ফুল তপ্তশ্বাস ত্যাগ করলো। আমি দুঃখিত অনিলা আপু, সেদিন ওসব বলা উচিত হয়নি আমার। কি বলেছি আমি নিজেও জানি না। তোমার এখানে দোষ নেই। ওনার চরিত্রের বিবরণ শুনে তোমাকে দোষ দেওয়ার কোনো অবকাশ থাকে না। তুমি অনিসার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করতে। অনিলার চোখ জলে ভরে উঠল। তাকে কাঁদতে দেখে ফুল হতবিম্বল হয়ে গেল। কাঁদছো কেন? আমিও সেটাই মনে করতাম যে অনির চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করি আমি, কিন্তু এখন তোমার সাথে মেশার পর বুঝতে পেরেছি যে আমিও পারফেক্ট নই। পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না। তুমি কাউকে ভালোবাসতেই পারো, এতে কোনো দোষ নেই। লোকটা হয়তো তোমাকে ধোঁকা দিয়েছিল, তাই না? অনিলার কান্নার বেগ আরো তীব্র হলো। সে রুদ্ধ কণ্ঠে বলল। শুধু ধোকা দিইনি, আরও কিছু করেছি। ফুলের চোখে কাঠিন্য ভাব ফুটে উঠল। সে দৃঢ় স্বরে প্রশ্ন করলো। কি করেছিল? অনিলা চোখ মুছে লম্বা শ্বাস নিল। তারপর বলতে শুরু করলো। ও আমার ক্লাসমেট ছিল, তার জন্মদিনে ইনভাইটেশন পেয়েও আমিও গিয়েছিলাম। সেটাতেও বলেছিল সবাই চলে যাওয়ার পর একান্তে আমার প্রপোজালের আনসার দিবে। আমিও সরল মনে উত্তর পাওয়ার আশায় থেকে গিয়েছিলাম। অনিলার কণ্ঠ রোধ হয়ে এলো। ফুল বাকিটুকু অনুমান করে নিল। ধরা গলায় শুধালো। ছেলেটা খারাপ কিছু করেছিল তোমার সাথে? অনিলা ওপর নিচ মাথা নাড়ল। হ্যাঁ, আমার হাত পা বেঁধে নেকেড ভিডিও ধারণ করেছিল। বিশ্বাস করো, আমি জানতামও না অতটা খারাপ। শুধু আমি না, কলেজের সবাই জানতো খুব ভালো ছেলে। ফুলের মাথা ঝিমঝিম করে উঠল। এগুলো কি হচ্ছে তার সাথে? আর কত জঘন্য ঘটনার সম্মুখীন হতে হবে তাকে। এসে কোথায় এসে পড়লো? সে নিরাবেগ কণ্ঠে জানতে চাইল। অনিসা জানে এই ব্যাপারে? অনিলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। হ্যাঁ, ছেলেটা পরবর্তী সে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতো, টাকা চাইতো, বলতো টাকা না দিলে সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে। আমি অনেকবার নিজেকে শেষ করতে ফেলতে চেয়েও পারিনি। তার মধ্যে অনির আগমন ঘটেছিল, আমাকে তুলে এনেছিল ঠিকই, তো একেবারে জোর করে আটকে রাখিনি। বলেছিল আমি যা চাইবো তাই দেবে, বিনিময়ে সারা জীবন তার সাথে থাকতে হবে। আমি শুধু চেয়েছিলাম সে ভিডিও ডিলিট করাতে।
অনি আমার চাওয়া পূরণ করেছিল। সেই সাথে আমার বাবা মাকে অনেক টাকা পয়সাও দিয়েছিল, এখনও দেয়। তারা অনেক টাকা এখনও ভালোভাবে জীবনযাপন করে। ফুল আলগোছে অনিলা থেকে হাত সরিয়ে নিল। অনিলা কান্নার মাত্রা বাড়িয়ে দিয়ে বলল, তুমি এসব শুনে আমাকে ঘৃণা করবে ফুল, আর বন্ধুত্ব মনে করবে না? ফুলের নিঃশ্বাস ভারী হয়ে এলো। অনিলাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে বন্ধু মনে করি অনিলা আপু। আর আজ এই সত্য প্রকাশের মধ্য দিয়ে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। রাতের বেলা টেরেসে বসে বাকিরা উদ্যানের অপেক্ষা করছে। সোহম একটু বিরক্ত গলায় বলল, এখনো আসছে না কেন? ওর ওয়াইফের কাছে চলে গেল নাকি? অনি ঠাট্টা করে বলল, গেলেও খুব একটা অবাক হব না, রাত হয়েছে, এই সময় বউকে একটু বেশি মনে পড়ে। লোহান আর চোখে মেলোর দিকে তাকালো, বিড়বিড়িয়ে বলল, সব পুরুষদের বউয়ের কথা মনে পড়ে বুঝি? আচ্ছা, যাদের বউ নেই তাদের কার কথা মনে পড়ে? মেলো ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে শূন্য চোখে তার দিকে তাকালো। সোহম হো হো করে হেসে উঠে বলল, তাদের মনে বন্ধুদের কথা, এই যেমন তোর আর আমার। কিন্তু দেরি হয়নি, ঠিক টাইমে চলে এসেছি। রিদমের নিষেধাজ্ঞা না থাকলে রিদমও চলে আসতো। যদিও ওর রেস্ট নেওয়া প্রয়োজন। কি হয়েছে জানি না, একদম চুপচাপ হয়ে গেছে, কার সঙ্গে কথাও বলছে না। মেলো ফোনটা সরিয়ে রেখে টেবিল থেকে ভ্যাপ তুলে ওষ্ঠা ধরে স্থাপন করলো। লুহানের চাহনি আরো তীক্ষ্ণ হলো। আমার চেয়েও ওই জড় বস্তুটার ভাগ্য ঢের ভালো। মেলো নিঃশ্বাসের সাথে ধোঁয়া টেনে নিয়ে কাউচে গা এলিয়ে দিল। আয়েশি ভঙ্গিতে ধোঁয়া উড়াতে উড়াতে বলল, লেট নাইট শাওয়ার নিতেই গেছে, বউয়ের কাছে যায়নি। বাইরে থেকে এসেও সবসময় শাওয়ার নেয়। লুহান মন খারাপ করে অন্যদিকে চোখ ফেরালো। সোহম উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তাহলে বল, তোদের মিটিংটা কেমন ছিল? টুরিস্ট এজেন্সি ডিল কনফার্ম করেছে? অনি বাহু প্রসারিত করে বলল, হাই, কনফার্ম না করে উপায় আছে নাকি? দেহর সামনে না বলার ক্ষমতা কারণেই, তার উপর মেক্সিকোর অর্থনীতির 50%ই যেখানে টিকে গ্রুপ নিয়ন্ত্রণ করে, সেখানে আমাদের সাথে ডিল না করলে ক্ষতিটা তাদেরই হতো। সোহম টেকিলার গ্লাস হাতে নিতে নিতে বলল, মাঝে মাঝে আমি তেও ডুয়েল পার্সোনালিটি দেখে ইনফ্লুয়েন্স হয়ে যাই। ও যেভাবে দুদিক মেনটেন করে চলে, তা সত্যি অবিশ্বাস্য। অনি আত্মবিশ্বাসের সাথে বলল। আমরাই বা কম কিসের? সোহম হেসে বলল। সবই তেহুর প্রভাব। তন্মধ্যে সেখানে উদ্যানের পদধ্বনি শোনা গেল। তাকে ধীর পায়ে এগিয়ে আসতে দেখে সোহমের হাসি সাহসে থেমে গেল। উদ্যান এসেই নিজ হাতে গ্লাস অরেঞ্জ জুস আর বরফ মিশিয়ে টেকিলা প্রস্তুত করলো। তাতে একটা তৃপ্তির চুমুক দিয়ে কাউচে জাকিয়ে বসলো। সবাইকে এক পলক দেখে নিয়ে সোহমের উদ্দেশ্যে বলল, কেন ডেকেছিস? যা বলে দ্রুত বল, আমার কাজ আছে। অনি ঠোঁট নেড়ে বলল, কাজ নয়, বল বউ আছে। আরে জেলাস হবো না তোমরা? বিশেষ করে আমি, আমারও তো বউ আছে, শুধু তোর মতো ভাগ্য নেই। উদ্যান এক হাত কাউচে রেখে নির্বিকার কণ্ঠে বলল, আমার মতো ভাগ্য আর কারো না হোক, ইউনো, আমি নিজের ভাগ্য নিয়ে অনেক রক্ষণশীল। সবাই স্তব্ধ হয়ে গেল। লুহান চোখ রাঙিয়ে তাকালো অনির দিকে। অনি থতমত খেয়ে গেল। সে আসলে কথাটা এভাবে বলতে চায়নি। সোহম পরিস্থিতি সামাল দিতে দ্রুত প্রসঙ্গ পাল্টে ফেলল। আমি যে জন্য তোদের ডেকেছি, তাহলে রিদমকে আটকে রাখার পেছনে রিয়ানের উদ্দেশ্য সম্পর্কে আমি একটু ধারণা পেয়েছি। যদিও এখন রিদম কারোর সঙ্গে কথা বলছে না। মেয়েটাকে খুঁজতে বান্দরবানে যাওয়ার পথে রিদম এই ব্যাপারে কিছু বলেছিল আমায়। তোরা কাজে গিয়েছিলি, তাই বলার সুযোগ পাইনি। লুহান ভ্রু উঁচিয়ে বলল, তুই এমন ভান করছিস যেন রিহানের উদ্দেশ্য সম্পর্কে আমাদের জানা ছিল না। আরে ও আমাদের গোল্ডেন প্রজেক্টটা বানচাল করার জন্য রিদমকে আটকে রেখেছিল। সোহম মাথা নাড়ল। উদ্যান রক্ত চোখে সোহমের দিকে তাকালো। কথা শেষ কর সোহম, আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। সোহম গ্লাসটা টেবিলে রেখে গলা খাকারি দিল। রিয়ানের মেন ইন্টেনশন ছিল তুই যাকে মেক্সিকোতে চিকিৎসা করার জন্য নিয়ে গিয়েছিলি, তাকে খুঁজে বের করা। পরক্ষণে উদ্যান হাতের গ্লাসটি সজোরে মেঝেতে আছাড় মারল। বিকট শব্দে কাচের গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। উপস্থিত কারোর মধ্যে কোনো ভাবান্তর হলো না। উদ্যানের এমন বিধ্বংসী আচরণ দেখে অভ্যস্ত তারা। দানবটা যেন ক্রমশই আগের রূপে ফিরে যাচ্ছে। অনি প্রশ্ন করল। তাকে কেন খুঁজছেন? সোহম উত্তরে বলল, কেন খুঁজছে সেটাও রিদম জানে না, আমি কিভাবে জানবো? লুখান এবার সরাসরি উদ্যানকে লক্ষ্য করে বলল, উত্তরটা শুধু রিহান আর তেহুই দিতে পারবে। লোকটার সাথে তেহুর সম্পর্ক কি? কেন রিহান সব বাদ দিয়ে তোকে খুঁজছে? লুহান ইনডাইরেক্টলি উদ্যানকে
প্রশ্নটা করেছে, কিন্তু উদ্যান যে প্রশ্নের উত্তর এত বছরে দেয়নি সেই প্রশ্নের উত্তর আজ দেবে আশা করাটাও বোকামি। তারা তো সেই রহস্যময় ব্যক্তির কথা এক প্রকার ভুলে গিয়েছিল। উদ্যান কোনো এক প্রলয়ঙ্কারী ঘোরের মাঝে বিচরণ করছিল। সে কারোর কোনো কথা তোয়াক্কা না করেই গর্জে উঠল, স্পাইকে সামনে আনার সময় হয়ে গেছে। আগে স্পাইয়ের মৃত্যু নিশ্চিত করতে হবে। কথাটা বলেই উদ্যান দ্রুত পদে প্রস্থান করতে শুরু করলো। বাকিরা তার এই রূপ দেখে যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেল। উদ্যানকে শেষবার এতটা উন্মত্ত দেখা গিয়েছিল ফুল পালিয়ে যাওয়ার পর। লুহানের কেন যেন উদ্যানের পদক্ষেপ ঠিক সুবিধাজনক লাগলো না। সেও এক প্রকার দৌড়েই তার পিছু নিল। উদ্যান কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা রুমা আর নাদিয়ার রুমের সামনে এসে থামল। লুহান থমকে দাঁড়ালো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো তার। অস্পষ্ট স্বরে আওড়ালো, তোর কোথাও ভুল হচ্ছে। এ হতে পারে না, কিছুতেই না, ও হতে পারে না। উদ্যান তার কথা কানে নিল না। দরজা খুলে ভেতরে ঢুকে দেখলো রুমা শোয়ার প্রস্তুতি নিচ্ছে। নাদিয়া রুমে নেই। কয়েকদিন পর পার্টি থাকায় নাদিয়া অন্য মেয়েদের সাথে ডান্স প্র্যাকটিস করতে গেছে। হঠাৎ উদ্যানকে দেখে রুমা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। কিছু কি লাগবে মাস্টার? আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? ডেকে নিতেন। উদ্যান দুপা এগিয়ে এসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুই স্পাই, তাই না? তুই রিহানের কাছে তথ্য পাচার করেছিস। রুমার দেহলতা আতঙ্কে কেঁপে উঠল। এসব আপনি কি বলছেন মাস্টার? আমি রিয়ান স্যারের স্পাই নই। তার সাথে আমার কোনো কানেকশন নেই, বিশ্বাস করুন। উদ্যান অটো হাসিতে ফেটে পড়ল। তার হাসি দেখে রুমার শরীর হিম হয়ে এলো। উদ্যান গলা চড়িয়ে আদেশ দিল, লোবো, লোবো, টেক দ্যাট স্লাট টু দ্য পানিশমেন্ট রুম। চোখ বন্ধ করে নিল লুহান। মাথা নেড়ে সে রুমার হাত শক্ত করে চেপে ধরল। লুহানের স্পর্শ পেতেই রুমা কান্নায় ভেঙে পড়ল। আমাকে নিয়ে যাবেন না লুহান স্যার, আমি কিছু জানি না, বিশ্বাস করুন আমি নির্দোষ। রুমা নিচে বসে পড়তে চাইল। লুহান সেভাবেই তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। উদ্যান পেছনে ফিরতে দেখলো অনি, সোহম আর মেলো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। অনি সংশয় নিয়ে প্রশ্ন করল, তুই শিওর রোমেশ স্পাই? উদ্যান নিজের ঘাড় ম্যাসাজ করতে করতে বলল, হ্যাঁ, 2 দিন আগে পেটেলকে নিয়ে ট্রি হাউস ডেটে যাওয়ার পর পেটেল যখন বেরিয়ে গেল তখনই রুমাকে দেখেছিলাম আমি। সোহম হকচকিয়ে গেল। তুই ওকে এখানে দেখেছিলি, কিন্তু কিভাবে? উদ্যানের দৃশ্যপটে ভেসে উঠল লুহান ফুলের পিছু নিতে চাইলে উদ্যান তাকে নিষেধ করে দেয়। ঠিক সেই সময়েই আকাশে বিদ্যুৎ চমকায়। উদ্যান সম্মুখে তাকাতেই রুমাকে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় সে। রুমা অবশ্য বুঝতে পারেনি যে উদ্যান তাকে দেখে ফেলেছে। মেয়েটা বিদ্যুৎ চমকানোর শব্দে কান চেপে ধরে চোখ বন্ধ করে রেখেছিল। উদ্যান তবুও নিশ্চিত হওয়ার জন্য কনসোল চোখে বোলায়। আর রুমার লোকেশন দেখে সে শিওর হয়ে যায়। এই ঘটনা শুনে অনি আর মেলো চুপ হয়ে গেলেও সোহম বলে উঠল, তার মানে তুই বুঝতে পেরেছিলি বিউটিফুলের বিপদ হতে পারে, তবু তুই ওর পিছু নিসনি? উদ্যান শান্ত চোখে তাকালো। ওর পিছু নিলে আমার রিদমকে এখনো খুঁজে পেতাম না। কথাটা বলে উদ্যান পা ফেলে চলে গেল। সোহম আহম্মকের মতো তাকিয়ে রইল তার যাওয়ার পানে। মাস্টার, আমি স্পা নই, বিশ্বাস করুন। আমি সেখানে আপনাদের পিছু পিছু যাইনি। রুমা ফ্লোরে হাঁটু মুড়ে উদ্যানের সামনে হাত জোর করে আকুতি মিনতি করছে। উদ্যান কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে বলল, বিশ্বাস? যেখানে আমি স্বয়ং নিজেকে বিশ্বাস করতে পারি না সেখানে তোর মতো একটা স্লাটকে বিশ্বাস করব? লুহান এক কোণে তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। সোহম আর অনিও সেখানে উপস্থিত। সোহম বলল, তুই এক্সকিউজ একটু কম দিয়ে তাড়াতাড়ি বল, কোনো কোনো তত্ত্ব রিহানের কাছে পাচার করেছিস? রুমা কান্নায় ভেঙে পড়ল। আমি বলছি তো আমি স্পাই নই। আমি নাদিয়াকে ফলো করতে করতে সেখানে গিয়েছিলাম। অনি কেঁপে গেল। নাদিয়াকে কেন ফাঁসাতে চাইছিস? তেও তোকে সেখানেই দেখেছে। নাদিয়াও যদি থাকতো তেও নিশ্চয়ই দেখতো ওকে। উদ্যান কোনো এক গভীর ক্ষোভে দগ্ধ হচ্ছিল। রুমার আর্তনাদ আর তার কানে পৌঁছালো কিনা বোঝা গেল না। হঠাৎই সে বাম হাতে থাকা গানটা রিলোড করে রুমার মুখ বরাবর তাক করলো। তার রক্ত চক্ষুর বিপরীতে রুমা নিজেকে বড্ড অসহায় অনুভব করতে লাগলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে লুহান আর দাঁড়িয়ে থাকতে পারল না। তেহ, আগে ওর কথাটা একবার শোন। আমি বুঝতে পারছি তুই অনেক পিষ্ট হয়ে আছিস, কিন্তু নাদিয়ার বিরুদ্ধে আনা ওর অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার মতোই না। উদ্যান তীক্ষ্ণ চোখে তাকালো। কিছু বলতে যাবে তার আগে লুহান ফের বলল,
তুই নিজের পাওয়ার ব্যবহার করে আমাকে চুপ করিয়ে দিস না। কয়েকদিন সময় দে, রুমা এখানেই বন্দি থাকুক। যদি সব প্রমাণ ওর বিরুদ্ধেই যায় কিংবা আমি ওকে নির্দোষ প্রমাণ করতে না পারি, তখন না হয় তুই ওকে মেরে ফেলিস। লুহানকে যুক্তি স্থাপন করা দেখে সোহম অবাক হলো। প্রমাণ? তে ওকে নিজের চোখে দেখেছে, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? লুহান মাথা নাড়ালো। হ্যাঁ, আমি জানি ওকে মেরে ফেলার জন্য এই একটা প্রমাণই যথেষ্ট। তবুও এটা ভুলে গেলে চলবে না, তেহুর সন্দেহের তালিকায় নাদিয়াও ছিল। অনি ভাবলো এভাবেই লুহান কথা বলতে থাকলে উদ্যান হৃদয়ের মতো লুহানের ওপরেও চটে যাবে, তাই সে বলল, তুই চুপ থাক। আমি আর সোহম তেহুর পক্ষে, ও যা বলবে তাই হবে। তুই একটাও বাড়তি কথা বলবি না। সোহম সায় দিল। হ্যাঁ, তুই ওকে শুট করে দে তে। রুমা আটকে উঠল, অশ্রুসিক্ত নয়নে একবার সবার দিকে তাকিয়ে লুহানের দিকে তাকালো। লুহান তার আর্জি অনুমান করতে পারলেও নিশ্চুপ হয়ে গেল। উদ্যান চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করলো। গান নামিয়ে লুহানের উদ্দেশ্যে বলল। আমি তোকে 3 দিন সময় দিলাম লোহান। উদ্যান আর দাঁড়ালো না, উল্টো ঘুরে পানিশমেন্ট রুম ত্যাগ করলো। তার চলে যাওয়ার মধ্য দিয়ে পরিবেশ হালকা হলো। এতক্ষণ যাবৎ চেপে রাখা নিঃশ্বাস ছাড়ল রুহান। রুমা তখনও তার দিকেই তাকিয়ে আছে। উদ্যানের প্রস্থানের পরপরই অনি আর সোহম পা বাড়ালো বাইরের দিকে। তাদের পায়ের শব্দ মিলিয়ে যেতেই লুহান গলা খাকারি দিল, ধীর স্বরে বলল, আমাদের হাতে বেশি সময় নেই। সেদিন কি হয়েছিল বলো আমাকে। রুমা হাতের উল্টো পিঠে চোখ মুছে হাঁটু আঁকড়ে ধরে বসলো। আপনি কেন আমাকে সাহায্য করতে চান লুহান স্যার? লুহান চেয়ারে বসতে বসতে উদাস গলায় বলল, আমি একা চাইলে সম্ভব হতো না, তেহ নিজেও সুযোগ করে দিয়েছে। আপনি এড়িয়ে গেলেন লুহান স্যার। আপনি না আটকালে মাস্টার আমাকে মেরে ফেলতেন। লুহান বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করলো। অপ্রাসঙ্গিক কথা বলার সময় নেই এখন, আমাদের হাতে খুব কমই সময়। রুমা আবারও তাকালো তার দিকে। লুহান দৃষ্টি ফ্লোরে নিক্ষেপ করে কিছুটা কঠোর স্বরে বলল, তুমি একটু বেশি আশা করছো। আমার জাস্ট মনে হচ্ছে তুমি এমন কিছু করতে পারো না, সেই জন্যই তোমার পক্ষ নিয়েছি। আপনার কি তাহলে মনে হয় নাদিয়া এমন কিছু করতে পারে? হ্যাঁ, আশঙ্কা আছে, কারণ খুব স্বল্প সময়ের জন্য হলেও ও রিহান পার্সোনাল মেইট ছিল। রুমার বুকের ভিতর যে আশার প্রদীপটুকু জ্বলছিল, লুহানের হিমশীতল যুক্তিতে তা নিভে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলেই শূন্য চোখে তাকালো। সময় নষ্ট না করে বলো সেদিন কি হয়েছিল। লুহান তাগাদা দিল। রুমা বলতে শুরু করলো, সেই রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি নাদিয়া পাশে নেই। ওয়াশরুমের দরজা খোলা থাকায় বুঝতে পারি ও রুমের কোথাও নেই। ওকে খুঁজতে খুঁজতে আমি রুমের বাইরে বেরোতেই দেখতে পাই ও চুপি চুপি কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমার একটু সন্দেহ হয়েছিল, সেজন্যই ওর পিছু নিয়েছিলাম। কিছুক্ষণ পরেই আমি বুঝতে পারি নাদিয়া মাস্টার আর মিস্ট্রেসাকে ফলো করছে। ট্রি হাউসের সামনে আসার পর মিস্ট্রেসা বেরিয়ে যাওয়ার পরপরই নাদিয়া উধাও হয়ে যায়। আমি আর খুঁজে পাই না ওকে। ভাগ্যিস পথিমধ্যে আমি চিহ্ন রেখে এসেছিলাম, নইলে আমি হয়তো আর এস্টেটে ফিরেই যেতে পারতাম না। লুহান মন দিয়ে সব কথা শুনে বলল। এই ব্যাপারে আমাদের কাউকে বলনি কেন? রুমা শুকনো ঢোক গিলল। মানুষপটে ভেসে উঠল সেই রাতের চিত্ত। রুদ্ধ কণ্ঠে বলল, আমি ফিরে এসে নাদিয়াকে রুমে ঘুমিয়ে থাকতে দেখে ধাঁধায় পড়ে গিয়েছিলাম। ও এমনভাবে শুয়েছিল যেন দিন দুনিয়া সম্পর্কে কিছুই জানে না। আমি ভেজা কাপড় চেঞ্জ করে আসতেই ও চোখ মেলে তাকায়, আমাকে ভয় দেখিয়ে প্রশ্ন করে, এত রাতে তুই কোথায় গিয়েছিলি রোমা? আমি থতমত খেয়ে যাই, কিছুই বলে উঠতে পারি না। নাদিয়াও আর কোনো প্রশ্ন করে না। তারপর আপনারাও মিস্ট্রেসাকে খোঁজার মিশনে বেরিয়ে গেলেন, যার কারণে নাদিয়ার ব্যাপারে বলার সুযোগ পাইনি। মিথ্যা বলবো না, আমি বিষয়টা নিয়ে আতঙ্কেও ছিলাম। মনে হচ্ছিল ওর বিরুদ্ধে কিছু বলতে গেলে উল্টো আমি নিজেই ফেঁসে যাব। আর দেখুন তাই হলো। সব সময় আমার সাথেই কেন এমন হয় নুহান স্যার? বলতে পারেন কেন কিছু না করেও আমার জীবনটাই দুর্বিষহ হয়ে ওঠে? রুমা ফের হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। কয়েক মুহূর্তে নীরব থেকে লুহান বলল, আমি যেভাবে হোক সত্যিটা সামনে আনবো, তার বিনিময়ে তোমাকে একটা কথা দিতে হবে। রুমা প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। লুহান বলল, তোমাকে কথা দিতে হবে যে তুমি চলে যাবে এখান থেকে, আর কখনো নিজের দুর্ভাগ্যের জন্য আমাকে দোষারোপ করবে না।
রোমার মুখ বিবর্ণ হয়ে গেল। উপলব্ধি করতে পারল লুহানের মনের কোথাও তার জন্য একটুও অনুভূতি নেই, একটুও না। সে ক্ষীণ স্বরে বলল, চলে যাব। হ্যাঁ, আর কখনো মুখোমুখি হব না আপনার, দোষারোপও করব না আপনাকে। শুধু মিথ্যা অপবাদে অভিযুক্ত করে মরতে চাই না আমি। লুহান আর দাঁড়ালো না, দরজার দিকে এগোতে এগোতে বিড়বিড়িয়ে বলল, আমি যথাসাধ্য চেষ্টা করব। আর হ্যাঁ, থাকা পড়া নিয়ে চিন্তা করবে না, সেসবের ব্যবস্থা আমি করে দেব। রোমা মিছিমিছি হাসলো। এক ধ্যানে তাকিয়ে রইল লুহানের মিলিয়ে যাওয়া ছায়ার দিকে। ড্রেসিং টেবিলের সামনে বসে অন্যমনস্কভাবে হাতে ক্রিম মাখছিল ফুল। তার দৃষ্টি আয়নার ওপর স্থির থাকলেও মনটা বিচরণ করছিল ভাবনার কোনো এক গহীন জগতে। কি যে এত ভাবছে তা শুধু সেই জানে। হঠাৎ দরজা খোলার খচ শব্দ চমকে পেছনে ফিরেই দেখলো উদ্যান দাঁড়িয়ে আছে। ফুল বসা থেকে দ্রুত উঠে দাঁড়ালো। উদ্যানকে নিজের দিকে ধীর পায়ে এগিয়ে আসতে দেখে সে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করলো। সরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলো। উদ্যান 2 হাত দিয়ে তাকে ড্রেসিং টেবিলের সাথে এক প্রকার অবরুদ্ধ করে ফেললো। কি করছেন? ফুল অস্পষ্ট স্বরে আওড়ালো। উদ্যান ওর কানের কাছে মুখ নামিয়ে তপ্ত নিঃশ্বাসে ফিসফিস করলো। রোমান্স। ফুল কিছু বলার জন্য মুখ খুললেই উদ্যান হামলে পড়লো তার ঠোঁটের ওপর। অতর্কিত হামলায় ফুল বিস্মিত হয়ে গেল। ভারসাম্য হারিয়ে একপাশে ঢলে পড়তে চাইলে উদ্যান চুম্বনের মাঝেই তাকে তুলে ড্রেসিং টেবিলের ওপর বসিয়ে দিল। এই ধাক্কায় টেবিলের ওপর থাকা প্রসাধন সামগ্রীগুলো ঝনঝন শব্দে মেঝেতে ছিটকে পড়ল। ফুল বুঝতে পারল না উদ্যান তার ওপর কিসের ক্ষোভ ঝাড়ছে। স্রেফ বুঝতে পারলেও এটাকে রোমান্স নয়, টর্চার করা বলে। ফুল উদ্যানকে সরিয়ে দিতে চেয়েও ব্যর্থ হলো। উদ্যান আরও আক্রোশের সাথে নিজের সবটুকু রাগ উগড়ে দিতে উঠে পড়ে লাগলো। আকস্মাৎ কারো চিৎকারে উদ্যানের কাজে বাগড়া পড়ল। সে পাশ ফিরে তাকাতেই উর্বিকে দাঁড়িয়ে থাকতে দেখলো। মুহূর্তেই অভিব্যক্তি পাল্টে গেল তার। ফুলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ওই মেয়েটা এখানে কি করছে? এই সুযোগে ফুল উদ্যানের হাতের নিচ দিয়ে বেরিয়ে এলো। ঝাপসা চোখে উদ্যানের দিকে তাকিয়ে নিচের ঠোঁটে হাত ছোঁয়ালো। ইতিমধ্যেই ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। ফুলের নাসারন্ধ্র স্ফীত হলো। চড়া গলায় বলল, এমন করে কেউ কেউ এমন করে নাকি? ছি, কি চাইছেনটা কি আপনি? হ্যাঁ, উদ্যান দাঁতে দাঁত পিষে বলল। আমি উত্তর পাইনি পেটেল। ওই মেয়েটা এখানে কেন? ফুল নাক টেনে ঠোঁট মুছতে লাগলো। মৃদু স্বরে বলল, এই বাড়িতে আমাকে ছাড়া উনি আর কাউকেই চেনেন না। একা একা থাকাটাও তার জন্য সেফ নয়। উদ্যানের চোয়াল শক্ত হলো। কেন? হৃদম ওকে নিজের রুমে রাখতে পারেনি? যদি প্রয়োজনই না হয় তাহলে স্টেটে কেন এনেছে? কি বললেন আপনি? রিদম সহ ওনাকে কোন যুক্তিতে নিজের রুমে রাখবেন? তর্জনী আঙ্গুল দিয়ে কপাল আর ঘাড় চুলকাতে চুলকাতে উদ্যান বলল, আমি বলতে চেয়েছি ওর বাপ মা কেউ নেই। মেয়েটা হৃদমের পরিচিত না হলে সেখানে ডেকে আসলে পারতো। ফুল উর্বির পাশে গিয়ে দাঁড়াতেই উর্বি ভয়ে সিটিয়ে গিয়ে ফুলের বাহু শক্ত করে চেপে ধরল। সেটা আপনি গিয়ে বরং জিজ্ঞেস করুন। আমারও মনে হয় তাকে তার বাড়িতে রেখে আসাই ঠিক হবে। মেয়েকে খুঁজে না পেয়ে তার বাবা মাও হয়তো অনেক চিন্তায় আছেন। উদ্যান বিনা বাক্যে চলে যেতে নিলে ফুল উর্বির হাত সরিয়ে দিয়ে তার পথরোধ করলো। আপনার সঙ্গে কথা আছে আমার। উদ্যান ঘাড় কাত করে ফুলের ওপর দৃষ্টি নিক্ষেপ করলো। ফুল হড়বড়িয়ে গেল। উদ্যান তার মুখের একদম কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আগে ওই মেয়েটার ব্যবস্থা করি, তারপর তোমার কথা শুনবো, কেমন? ওই মেয়ের উপস্থিতি বিরক্ত করছে আমায়। উদ্যান তাকে সরিয়ে দিয়ে চলে যেতে চাইলো। ফুল বলে ওঠে, রিদম স্যার কাছে যাচ্ছেন? উদ্যান পিছু না ফিরেই বলল, সোহম, রেখে আসবে ওকে, হৃদমের প্রয়োজন পড়বে না। উদ্যান ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্রই উর্বি ছুটে এলো। সে আচমকা ফুলের গালে দুহাত রেখে অস্থির হয়ে প্রশ্ন করলো, তোমাকে উনি ব্যথা দিয়েছেন তাই না? ফুলের গাল গরম হয়ে উঠল। চোখ নামিয়ে বলল, হ্যাঁ, খুব ব্যথা দিয়েছেন। উর্বির অস্থিরতা বেড়ে গেল। হ্যাঁ, আমাকেও সে লোকগুলো ব্যথা দিত খুব। তুমি আর ওনার কাছে যাবে না, কেমন? ফুল হতচকিত নয়নে তাকালো। তড়িঘড়ি করে বলল, না, তেমনটা নয়। আসলে উনি জেনে গেছেন আমি ভালোবাসি ওনাকে। এটা জেনে যাওয়ার পর ওনাকে আটকানো সহজ কথা নয়। সর্বোপরি উনি আমার স্বামী হন, অধিকার আছে আমার উপর। ফুলের মুখে স্বামী শব্দটা শোনা মাত্র উর্বি হাত ছেড়ে দিয়ে নিজের মাথা চেপে ধরল। তার চেহারায় এক অবর্ণনীয় যন্ত্রণার ছাপ ফুটে উঠল। বিড়বিড়িয়ে বলল, আমারও স্বামী ছিল। কই, সে তো ব্যথা দেয়নি আমাকে। ওই লোকগুলো তো আমার স্বামী ছিল না, তাও কেন ব্যথা দিল? উর্বি স্বাভাবিক আচরণ দেখে ফুল ঘাবড়ে গেল।
সে দ্রুত এগিয়ে গিয়ে উর্বির কাঁধে হাত রাখলো, তাকে শান্ত করার চেষ্টা করে বলল, ম্যাম আপনি এসব কথা বাদ দিন, আপনার বিশ্রামের প্রয়োজন, ঘুমোতে চলুন। ফুল কোনো মতে উর্বিকে আবারও পাশে সুইং বেডওয়ালা রুমটার দিকে নিয়ে গেল। রিদমের থেকে মেয়েটার বাড়ি অ্যাড্রেস কালেক্ট করে মেয়েটাকে রেখে আয়। উদ্যানের কথাগুলো শুনে সোহম বিছান থেকে ধরপড়িয়ে উঠে বসলো। আরে কি হয়েছে, ভেতরে এসে বল। উদ্যান গটগট করে ভেতরে ঢুকে সোহমের বিছানার একপাশে ধপ করে বসে পড়ল। তার চোখে মুখে বিরক্তির ছাপ। যা বললাম তাই কর। এমন কথার সারাংশ বুঝতে পারল না সোহম, হাসার চেষ্টা করে বলল, মেয়েটা একজন পুলিশ ইন্সপেক্টর। রিহান ওর সাথে যা করেছে তা তোর জানার কথা। এই অবস্থায় বাড়িতে রেখে আসা সেভ হবে না। উদ্যান গম্ভীর গলায় বলল, হ্যাঁ, কিন্তু এটা কি আর পেটেলকে বলতে পারবো? ও তো বলবে পুলিশ কেস হলে হোক, তাতে আমাদের সমস্যা কি? আমরা তো কিছু করিনি, যা করার রিহান করেছে। হ্যাঁ তা তো ঠিকই, রিয়ান খুব খারাপ করেছে মেয়েটার সাথে, কিন্তু ভেবে দেখ মেয়েটাকে তুলে নিয়ে যাওয়ার পেছনে রিয়ানের উদ্দেশ্য ঠিক কী ছিল। উদ্যান নির্বিকার কণ্ঠে বলল, রিদমের সাথে মেয়েটার সম্পর্ক আছে সেটা বুঝতে পারছি, কিন্তু মেয়েটাকে পেটেলের রুমে রাখাটা পছন্দ হয়নি আমার। এখানে রিদমের দোষ নেই, ও মেয়েটাকে নিজের কাছেই রাখতে চেয়েছিল, কিন্তু মাঝখান থেকে ফুল নিয়ে গেছে মেয়েটাকে, আর আমরাও কিছু বলতে পারিনি। উদ্যান সোহমের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি কিছু শুনতে চাই না। মেয়েটাকে রিদম নিজের কাছে রাখতে না চাইলে মেরে ফেলবো। সোহম বেডসাইড থেকে ফোন তুলে নিল। আমি রিদমকে জিজ্ঞেস করে দেখছি। উর্বিকে ঘুম পাড়িয়ে রুম থেকে বেরোতেই ফুলের দরজায় কড়া নাড়ে কেউ। ফুল দুপা এগোতেই দরজা ঠেলে মেলো উকি মারে। ভিতরে ঢুকবো? ফুল তৎক্ষণাৎ মাথা নাড়ে। মেলো ভেতরে ঢুকতেই সরাসরি জিজ্ঞেস করে, উর্বি কোথায়? ফুল হাতের ইশারায় দেখিয়ে দিতেই মেলো হনহনিয়ে চলে যায় সেদিকে। ফুলও তাকে অনুসরণ করে। মেলো উর্বির হাত ধরে টেনে ওঠাতে গেলে ফুল বলে ওঠে, ওনার ঘুম কেন ভাঙাচ্ছেন? মেলো বরাবরের মতো নিরাসক্ত কণ্ঠে বলল, ওকে ওর বাবা মায়ের কাছে রেখে আসবো, তাই নিয়ে যাচ্ছি। ফুল হতভম্ব হয়ে ঘড়ির দিকে তাকালো। এত রাতে? হ্যাঁ, কেন? তুমি চাও না ও নিজের বাড়িতে ফিরে যাক? ফুল হালকা হেসে বলল, হ্যাঁ চাই তো, কিন্তু সকালে নিয়ে যাওয়া যেত না? মেলো একটু তেতো গলায় বলল, তোমার হাজবেন্ডের তর্স হয়েছে না, সে একান্ত তোমার সাথে সময় কাটাতে চাইছে। উর্বি এখানে থাকলে তার সমস্যা হবে। ফুল চোখ বড় বড় করে তাকালো। এগুলো কোন ধরনের কথাবার্তা? মাস্টার আপনাকে বলেছেন এইসব? হুম, বলেনি। না বললেও বুঝি আমি, অনেক বছর ধরে একসাথেই আছি তো তাই। ফুল স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ নীরব থেকে আলতো পায়ে মেলোর পাশে গিয়ে দাঁড়ালো। খুব সংকোচ নিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, তাহলে বলুন না, উনি আমাকে সত্যিই ভালোবাসেন তো? মেলো অনুভূতি শূন্য চোখে তাকালো। ও যখন বলেছে ভালোবাসে তখন ভালোবাসে, এটা মেনে নাও। আপনি হ্যাঁ বা না এর মাধ্যমেই উত্তর দিতে পারতেন। মেলো উত্তর দেওয়ার আগেই উর্বির ঘাম ছুটে গেল। মেলোকে দেখে ছিটকে দূরে সরে যেতে চাইলে ফুল আশ্বস্ত করে বলল, ভয় পাবেন না, উনি মেলো ম্যাম, আপনার ক্ষতি করবেন না, উল্টো আপনাকে উনি বাড়ি পৌঁছে দেবেন। আপনি যেতে চান না বাবা মায়ের কাছে? উর্বিকে নাসূচক মাথা নাড়তে দেখে মেলো আর ফুল দুজনেই বিমূঢ় হলো। ফুল জিজ্ঞেস করলো, কেন যেতে চান না? উর্বি ম্লান হাসলো। ওনারা আমাকে পছন্দ করেন না, ভাবেন আমি অপয়া, সেই জন্যই আমার স্বামী ছেড়ে দিয়েছে আমায়। আর সত্যি বলতে আমারও এখন তাই মনে হয়। উর্বির কথা শুনে ফুল আর মেলো বুঝতে পারলো উর্বি স্বাভাবিক হচ্ছে। একই সাথে তার কথা শুনে খারাপ লাগলো ফুলের। তুমি এখানে থাকতে পারবে না, চলো আমার সাথে। মেলো এক প্রকার টেনেই নামালো তাকে। উর্বি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি যাব না, ফুলের সাথেই থাকবো, ছেড়ে দাও আমাকে। ফুলের খারাপ লাগলো উর্বির জন্য। দরজার অভিমুখে আসতেই ফুল মেলোকে আটকানোর প্রয়াস করলো। মেলো ম্যাম ছেড়ে দিন, আমি বুঝিয়ে শুনিয়ে ওনাকে বাড়ি যাওয়ার জন্য রাজি করাবো, তারপর না হয় আপনি কাল ওনাকে দিয়ে আসবেন। মেলো মুখ বাঁকিয়ে বলল, ওইদিকে তোমার হাজবেন্ড অধৈর্য হয়ে পড়েছে, আর এদিকে তুমি ওকে রেখে যেতে চাইছো? হ্যাঁ, উর্বি এখানে থাকলে মেরেই ফেলবে ওকে। ফুলের মেজাজ খারাপ হলো। ওনাকে আমি দেখে নেবো, আপনি ছেড়ে দিন উর্বি ম্যামকে। মেলো শুনলো না। উর্বিকে নিয়ে রিদমের দরজার সামনে আসতেই থেমে দাঁড়ালো। দাঁত কিরমিরিয়ে বলল, ফুল, তুমি পিছু পিছু আসছো কেন? নিজের রুমে যাও। ফুলের একটু খটকা লাগলো। সে বলল, আমি উর্বি ম্যামকে বাড়ির বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো।
মেলোর আর কিছুই করার রইল না। সে রিদমের রুমের দরজা ঠেলে উর্বিকে ভেতরে ঢুকিয়ে দিল। ফুল বিস্মিত চোখে তাকিয়ে রইল। ঘটনার আকস্মিকতায় তার চিন্তা ভাবনা অবিন্যস্ত হয়ে পড়ল। এটা কি করলেন আপনি? উর্মি ম্যামকে রিদম স্যারের রুমে কেন ঢুকিয়ে দিলেন? মেলো নিজের রুমের দিকে হাঁটা ধরে বলল, আমি উর্বির বাড়ির ঠিকানা জানি না। রিদম আর উর্বিও একে অপরের বন্ধু, তাই রিদমই পৌঁছে দেবে ওকে। ফুল মেলোর পিছু পিছু গেল ঠিকই, কিন্তু আর কিছুই জানতে পারলো না। রিদম উর্বির বন্ধু হয় জেনেই ফুলের অদ্ভুত লাগলো। বন্ধু হলেও বা কি, রিদম লোকটা সুবিধাজনক নয়। ফুল কিভাবে উর্বিকে এমন একটা লোকের সাথে এক রুমে ফেলে রেখে চলে যাবে? ফুল ঘুরে এসে রিদমের দরজায় নক করতে লাগলো। কয়েকবার নক করার পর একজন মহিলা দরজা খুলে দিল। মহিলাটাকে দেখে ফুল হোঁচট খেল। কে চেনে তাকে? ইনি একজন ডাক্তার। জি মিস্টার স্যার, কিছু বলবেন?